এই মুহূর্তের বড় খবর, অন্নপূর্ণা ভান্ডারে নতুন ১৩ পাতার ফর্ম প্রকাশিত হয়েছে, যেখানে নতুন করে আরও একটি অপশন যোগ করা হয়েছে এবং এখানে যদি আপনি এই হ্যাঁ এর ঘরে যদি টিক দিয়ে দেন, তাহলে কিন্তু আপনি আর অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবেন না। পাশাপাশি প্রথম পাতায় অনেকে প্রশ্ন করছেন, এই যে পরিবারের হেড অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলির ঘরে কার নাম দেবেন, এটা নিয়েও অনেকে কমেন্টে জানিয়েছেন। তো এই পরিবারের প্রধানের ঘরে কার নাম লিখবেন আমরা সেটাও জানবো এই ভিডিওতে, এবং পাশাপাশি এই ফর্মটি কোথায় জমা দেবেন, কি কি কাগজ লাগবে এই ফর্মের সঙ্গে আমরা সবকিছু জানবো এই ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। তো এই ফর্মটি ডাউনলোড করার জন্য আমাদের ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে থাকবে, আপনারা সেখান থেকে এটি ডাউনলোড করতে পারবেন এবং প্রিন্ট আউটও করে নিতে পারবেন। তো এই ফর্মটি কিভাবে ফিল আপ করবেন আমরা পরপর দেখব। প্রথমে দেখতে পাচ্ছেন ১ নম্বরে রয়েছে পরিবারের প্রধানের নাম অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলির নাম। তো এই ঘরে কার নাম লিখবেন? একটা পরিবার বলতে একটা রান্নাঘর রয়েছে এবং সেই রান্নাঘরে যারা যারা একই হাঁড়িতে ভাত রান্না করে খান তাদেরকে কিন্তু একটা পরিবার হিসেবে বলা হয়েছে। তো সেই পরিবারের মধ্যে যিনি সব থেকে বয়স্ক, সেই মহিলার শ্বশুরও হতে পারে, স্বামীও হতে পারে অথবা শাশুড়িও হতে পারে, যিনি সব থেকে বেশি বয়স্ক তার নাম কিন্তু হেড অফ দ্য ফ্যামিলিতে হবে। এখানে শুধুমাত্র মহিলা যদি থাকেন তাহলে মহিলার নামটাও এখানে কিন্তু লিখতে পারেন। অবশ্যই আধার কার্ড অনুযায়ী ইংরেজি বড় হাতের অক্ষরে লিখতে হবে। তারপর জন্ম তারিখ অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলির আধার কার্ড অনুযায়ী যে জন্ম তারিখ রয়েছে সেই জন্ম তারিখটা লিখতে হবে। যাকে এই যে হেড অফ দ্য ফ্যামিলি দেখাবেন তারই কিন্তু জন্ম তারিখ এখানে লিখতে হবে। তারপর পরিবার প্রধানের লিঙ্গ অর্থাৎ পুরুষ না মহিলা সেটা এখানে টিক দিতে হবে। পরিবার প্রধানের আধার নম্বরটা এই ঘরে লিখে দিতে হবে। ডিজিটাল রেশন কার্ডের আইডি যদি জানা থাকে তাহলে কিন্তু লিখতে হবে। ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড বলে একটা আইডি থাকে, অনলাইনে সেটা দেখা যায়। তো সেই আইডি যদি আপনার জানা থাকে তাহলে লিখবেন, যদি নাও জানা থাকে তাহলে কিন্তু অসুবিধা নেই, এখানে ফাঁকা রাখবেন। পরিবারের সদস্য সংখ্যা, ওই যে ফ্যামিলি পরিবারের মধ্যে মোট কতজন রয়েছে সেই সদস্য সংখ্যা কিন্তু এখানে সংখ্যাতে লিখতে হবে। তারপর এখানে ঠিকানা লিখে দিতে হবে, একদম গ্রাম থেকে শুরু করে পিনকোড পর্যন্ত সমস্ত কিন্তু আধার কার্ড অনুযায়ী স্থায়ী ঠিকানা এখানে লিখে দেবেন। তারপর যোগাযোগ নম্বর অর্থাৎ মোবাইল নম্বরটা লিখতে হবে। আধার কার্ডের সাথে যে মোবাইল নম্বরটা রয়েছে সেই মোবাইল নম্বরটাই দিতে হবে। পরিবারের প্রধান যিনি তার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নম্বরটি থাকবে সেই মোবাইল নম্বরটা কিন্তু এখানে লিখে দেবেন ইংরেজিতে। তারপর নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নম্বর, এই ডিটেলসগুলি প্রত্যেক সদস্যের কিন্তু লিখতে হবে। প্রথমে পরিবারের প্রধান হেড অফ দ্য ফ্যামিলির নামটা কিন্তু এখানে লিখে দিবেন। তারপর এখানে পরিবার প্রধান নিজেই যদি অন্নপূর্ণা ভান্ডারের জন্য অ্যাপ্লাই করেন তাহলে এই যে পাশের ঘরে হ্যাঁ দিয়ে দিবেন। আর পরিবারের প্রধান আবেদন না করলে কিন্তু এই ঘরটা ফাঁকা রাখবেন, কোনো কিছু করার দরকার নেই। এবার পরিবারের মধ্যে যে সমস্ত সদস্য থাকবে সবারই নাম কিন্তু এখানে পরপর লিখে দিতে হবে। ৫ জন নাম লেখার এখানে জায়গা রয়েছে। তো পরিবারের সদস্য যদি ৫ জনের বেশি হয়ে থাকে তাহলে এই যে পাতাটা আরও কিন্তু আপনারা জেরক্স করে নেবেন। তো পরপর সদস্যের নাম লিখতে হবে। প্রথমে ১ নম্বর যিনি সদস্য অর্থাৎ পরিবার প্রধানের পরে তার কম বয়সের যিনি থাকবেন তার নামটি কিন্তু এখানে আধার কার্ড অনুযায়ী লিখে দেবেন। একইভাবে জন্ম তারিখটাও আধার কার্ড অনুযায়ী লিখবেন। লিঙ্গটা লিখে দেবেন পরিবারের সদস্যের, এবং পরিবার প্রধানের সঙ্গে সম্পর্ক কী সেটাই লিখতে হবে। তো পরিবার প্রধানকে যদি স্বামীকে দেখান তাহলে এখানে কিন্তু স্ত্রীর নামটা হবে অর্থাৎ মহিলার নামটা এখানে লিখতে হবে। তারপর তার জন্ম তারিখ লিখতে হবে, লিঙ্গটা লিখতে হবে স্ত্রী, এবং পরিবার প্রধানের সঙ্গে সম্পর্ক হয়ে যাবে এখানে স্ত্রী। তারপর এই যে স্ত্রীর এখানে কিন্তু আধার নম্বরটা লিখতে হবে। এবার স্ত্রী যদি অন্নপূর্ণা ভান্ডারের জন্য আবেদন করে থাকেন তাহলে এই যে পাশের ঘরে কিন্তু হ্যাঁ করতে হবে। এবার পরিবারের মধ্যে যদি আরও অন্যান্য সদস্য থাকে, ছেলে মেয়েরা যদি থাকে তাহলে ছেলে মেয়েদের নামগুলো লিখতে হবে। একইভাবে তাদের জন্ম তারিখ এবং লিঙ্গ এবং পরিবার প্রধানের সঙ্গে সম্পর্ক অর্থাৎ ছেলে না মেয়ে সেভাবে কিন্তু পরপর এইভাবে লিখে দিতে হবে। এবার সদস্য লেখা হয়ে গেল। তারপর চলে আসবেন এই যে ১০ নম্বরে পরিবার প্রধান এবং পরিবারের সকল প্রাপ্ত বয়স্ক সদস্যের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য কিন্তু দিতে হবে। তো প্রথমেই যেনাকে হেড অফ দ্য ফ্যামিলি দেখিয়েছেন তার ব্যাংকের নাম লিখতে হবে, ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর এবং আইএফএসসি কোডটা ওই ব্যাংকের পাসবুক দেখে কিন্তু লিখে দিবেন। এবং এখানে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টটা যে ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্ক রয়েছে সেই ব্যাংকের তথ্যটাই কিন্তু এখানে দিতে হবে। তারপর ওই যে সদস্য নম্বর ১ যাকে দেখাচ্ছেন তারও কিন্তু ব্যাংকের নাম, ব্যাংকের অ্যাকাউন্ট এবং আইএফএসসি কোডটা লিখে দিতে হবে। আর বাকি যদি সদস্যের যদি ব্যাংক অ্যাকাউন্ট থাকে তাদেরও কিন্তু দিতে হবে। যদি না থাকে তাহলে কিন্তু ফাঁকা রেখে দেবেন, কোনো অসুবিধা নেই। তারপর আমরা পরের পাতাতে চলে যাচ্ছি। এই যে ১১ নম্বর ইপিক মানে ভোটার কার্ডের তথ্য কিন্তু এবার দিতে হবে। ভোটার তালিকার অংশ নম্বরটাও এখানে লিখতে হবে। তো প্রথমে হেড অফ দ্য ফ্যামিলি যাকে দেখাচ্ছেন তার ভোটার কার্ডের নম্বরটা লিখতে হবে, বিধানসভার নাম, নম্বর এবং পার্ট নম্বর অর্থাৎ বুথের নম্বরটা এখানে লিখে দিতে হবে। সদস্যদেরও একইভাবে সমস্ত তথ্যগুলো কিন্তু দিতে হবে। যাদের ভোটার কার্ড রয়েছে বা যারা প্রাপ্তবয়স্ক তাদের কিন্তু এখানে ভোটার কার্ডের তথ্যগুলো দিতে হবে। ইপিক নম্বর অর্থাৎ ভোটার কার্ডের নম্বর, একইভাবে
এখানে বিধানসভার নাম এবং নম্বর এবং অংশ নম্বর অর্থাৎ বুথের নম্বর লিখতে হবে। তারপর চলে আসি 12 নম্বরে বিভাগ। কোনো কাস্ট সার্টিফিকেট যদি থাকে সেই কাস্ট সার্টিফিকেটের এখানে কিন্তু টিক মারতে হবে। তো পরিবারের প্রধান যাকে দেখাচ্ছেন তার যদি এই কাস্ট সার্টিফিকেট থাকে তবেই কিন্তু এখানে টিক দিতে হবে, এবং কাস্ট সার্টিফিকেট যদি টিক দেন তাহলে অবশ্যই কিন্তু তার শংসাপত্র অর্থাৎ সার্টিফিকেটটা কিন্তু এই ফর্মের সঙ্গে জেরক্স দিতে হবে। ইডাব্লিউএস যদি থাকে সেটাও কিন্তু আপনারা টিক দিতে পারেন। তো যার ক্ষেত্রে যেটা প্রযোজ্য করে দেবেন, যদি জেনারেল যদি হয়ে থাকেন তাহলে এই যে অসংরক্ষিত এই ঘরটাই টিক দিতে হবে। তারপর রেশন কার্ডের তথ্য দিতে হবে। তো ডিজিটাল রেশন কার্ড যদি থাকে তাহলে হ্যাঁ করে দিবেন, যদি না থাকে না করবেন। বেশিরভাগই কিন্তু রয়েছে। যদি হ্যাঁ হয় তাহলে কার্ডের ধরন কি, AY না SP HH না PHH না RKS 1 নম্বর না RKS 2 নম্বর না ভর্তুকিহীন রেশন কার্ড, যেটা আপনার ক্ষেত্রে রয়েছে সেই রেশন কার্ডটা কিন্তু আপনি এখানে টিক দিয়ে দিবেন। অবশ্যই কিন্তু পরিবার প্রধান যাকে দেখাচ্ছেন তাকে দিয়ে কিন্তু এই ডিটেলসগুলো ফিল আপ করতে হবে। তারপর রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কিনা সেটা কিন্তু এখানে টিক দিতে হবে। অবশ্যই হ্যাঁ এর উপরে টিক দিবেন। সম্পদ কি রয়েছে, বাড়িতে কি 3 বা তার থেকে বেশি পাকা ঘর রয়েছে কিনা সেটা কিন্তু এখানে আপনাকে টিক দিতে হবে। অবশ্যই এখানে কিন্তু না দেখাবেন। যদি হ্যাঁ দেখান তাহলে কিন্তু আপনি এই যে অন্নপূর্ণা ভান্ডারের টাকা কিন্তু পাবেন না। পারিবারিক জমির মালিকানা আপনার রয়েছে কিনা সেটা কিন্তু দিতে হবে। বেশিরভাগের কিন্তু পারিবারিক জমি রয়েছে, অবশ্যই হ্যাঁ দেখাবেন। জমির দলিল, ROR অর্থাৎ রেকর্ড, এই সমস্ত কাগজগুলো এই ফর্মের সঙ্গে জেরক্স দিতে হবে। এবং মোট জমির পরিমাণ কত সেটা কিন্তু টোটাল এই জায়গাতে লিখতে হবে, শতকে কিন্তু লিখতে হবে। তারপর 4 নম্বর যানবাহন, আপনার গাড়ি রয়েছে কিনা, 4 চাকার গাড়ি আছে কিনা সেটা কিন্তু এখানে টিক দিতে হবে। তো প্রত্যেকেরই কিন্তু এখানে না টিক দিতে হবে। আর যদি হ্যাঁতে যদি টিক দেন তাহলে সেক্ষেত্রে আপনাকে গাড়ির সংখ্যা উল্লেখ করতে হবে, গাড়ির রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে। পাশাপাশি জিপ যদি থাকে, ট্রাক্টর যদি থাকে তাহলে সেক্ষেত্রে আপনার মডেলটার নামটাও কিন্তু এখানে উল্লেখ করতে হবে। পারিবারিক সদস্যের বীমা রয়েছে কিনা, ইন্স্যুরেন্স রয়েছে কিনা, হেলথ ইন্স্যুরেন্স, তারও কিন্তু এখানে ডিটেলস দিতে হবে। তো এই ঘরগুলোতে প্রত্যেকেই কিন্তু না এর উপরে টিক দিবেন। আর যদি আপনাদের ক্ষেত্রে থাকে তাহলে কিন্তু তার ক্ষেত্রে এখানে হ্যাঁ দিবেন, এবং কত করে টাকা করে আপনাদের প্রিমিয়াম দেওয়া হয় সেই টাকাটা কিন্তু উল্লেখ করতে হবে। এবং সরকারি বেসরকারি আপনাদের এই বীমা রয়েছে কিনা সেটা কিন্তু এখান থেকে টিক দিতে হবে। তো যার ক্ষেত্রে যেটা প্রযোজ্য একইভাবে করে নেবেন, বেশিরভাগই এখান থেকে কিন্তু না করতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন আয় অথবা পেশা, এই ঘরে আমরা চলে এসেছি। এবার কোনো সদস্য কি আয়কর অর্থাৎ ইনকাম ট্যাক্স কি দেন কিনা সেটা কিন্তু বলতে হবে। অবশ্যই এখানে কিন্তু না করতে হবে। যদি হ্যাঁ এর উপরে টিক দিয়ে দেন তাহলে কিন্তু আপনি অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবেন না। 2 নম্বরে রয়েছে পরিবারের সদস্যদের প্যান কার্ডের তথ্য কিন্তু দিতে হবে। তো প্যান কার্ড কিন্তু প্রত্যেকেরই এখন রয়েছে, তো এখানে কিন্তু হ্যাঁ দিয়ে দিবেন। আর যদি নাও থাকে এখনো পর্যন্ত তাহলে না এর উপরে টিক দিবেন। এবং HOF অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি যাকে দেখাচ্ছেন তার নাম প্রথমে লিখে দিতে হবে, তার প্যান কার্ডের নম্বরটা এখানে লিখতে হবে। পরিবারের বাকি সদস্যদেরও যদি প্যান কার্ড যদি থাকে তাহলে সেক্ষেত্রে তাদের নাম এবং নম্বরগুলো অর্থাৎ প্যান কার্ডের নম্বরগুলো পরপর কিন্তু লিখে দিতে হবে। তো সব জায়গাতে কিন্তু 5 জন করে সদস্য রয়েছে। তো 5 জনের বেশি যদি আপনাদের পরিবারের সদস্য থেকে থাকে তাহলে প্রত্যেকে কিন্তু ওই 2 নম্বর যে পেজগুলো থাকবে সেই পেজগুলো কিন্তু জেরক্স করে এর সঙ্গে কিন্তু জুড়ে দেবেন। 3 নম্বরে রয়েছে আপনাদের কি কাজ করেন প্রত্যেকেরই তথ্য কিন্তু এখানে দিতে হবে। প্রথমে হেড অফ দ্য ফ্যামিলি থেকে শুরু হবে। সরকারি কাজ করলে সেক্ষেত্রে অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবেন না। তো এক্ষেত্রে অবশ্যই বেকার অথবা অন্যান্য করতে হবে। তো বেশিরভাগই কিন্তু এখানে অন্যান্যটাই টিক দিতে হবে। এবং বাকি সদস্য যদি থাকে প্রাপ্তবয়স্ক এবং তাদের ক্ষেত্রে এখানে কিন্তু অন্যান্যের উপরে কিন্তু টিক দিতে হবে, অথবা পরিযায়ী শ্রমিক বা এই যে এই নিচেরগুলো কিন্তু আপনাকে টিক দিতে হবে। তো যদি আপনাদের সরকারি চাকরি যদি করে থাকেন অবশ্যই কিন্তু এখানে দেখাতে হবে, নাহলে কিন্তু পরবর্তীকালে অসুবিধা হবে। তো তারপর আমরা চলে এসেছি পরের ঘরে, চলে এসেছি 4 নম্বর ঘরে। শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা কত রয়েছে এবং অশিক্ষিত কতজন রয়েছে সেটা কিন্তু এখানে লিখতে হবে। প্রথমে শিক্ষিত সদস্য সংখ্যা কজন রয়েছে সেটা লিখে দিবেন, অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্য সংখ্যা কজন রয়েছে সেটা কিন্তু এখানে লিখে দিতে হবে, এবং কার কতটা শিক্ষাগত যোগ্যতা সেটা কিন্তু এখানে লিখতে হবে। তো পরিবার প্রধান থেকে শুরু হবে। পরিবার প্রধান যদি শিক্ষিত হয়ে থাকে তাহলে শিক্ষিতের ঘরে টিক দিবেন, অশিক্ষিত হলে অশিক্ষিত। আর যদি শিক্ষিত হয় সেক্ষেত্রে সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে, মাধ্যমিক না উচ্চ মাধ্যমিক না কলেজ পাস, সেটা কিন্তু এখানে লিখতে হবে। বাকি সদস্যর ক্ষেত্রেও একইভাবে লিখে দিতে হবে। এবং তারপর এই যে কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সাংসদ, বিধায়ক বা পৌরস্থানীয় সংস্থায় কোনো পদে রয়েছেন কিনা সেটাও কিন্তু উল্লেখ করতে হবে। বেশিরভাগই কিন্তু এখানে না হবে। তারপর কোনো সদস্য কি পেনশন পান কিনা সেটা এখানে লিখতে হবে। তো এখানে অবশ্যই না দেখাতে হবে। আর যদি পেনশন পান তাহলে কিন্তু আপনি অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবেন না। পেনশন পেলে কিন্তু তার সদস্য সংখ্যা অবশ্যই কজন পেনশন পান সেটা কিন্তু লিখতে হবে। তো এখানে কিন্তু অবশ্যই না এর উপরে কিন্তু টিক দিতে হবে। কোনো সদস্য কি GST দেন কিনা সেটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে। অবশ্যই কিন্তু না এর উপরে টিক দিতে হবে। এবং মোট বার্ষিক আয় কত সেই টাকাটাও কিন্তু এখানে লিখতে হবে, এবং সেটা অবশ্যই 2 লাখের কিন্তু নিচেই হতে হবে।
তো আপনাদের ক্ষেত্রে যার যেটা প্রযোজ্য 60,000 থেকে শুরু হবে। 60,000 থেকে আপনারা যেটা যার ক্ষেত্রে প্রযোজ্য সেভাবে কিন্তু লিখে দিবেন। এবার সিএ তে যদি আবেদন করে থাকেন তাহলে তার তথ্যগুলো কিন্তু দিতে হবে। পরিবারের প্রধান থেকে শুরু হবে। পরিবারের প্রধান যদি আবেদন যদি করে থাকেন তাহলে আবেদন করা হয়েছে এবং আবেদন নম্বর সেটা কিন্তু এখানে লিখে দিবেন। আর যদি সার্টিফিকেট যদি পেয়ে গিয়ে থাকেন সিএ এর সার্টিফিকেট তাহলে সার্টিফিকেটের নম্বরটা কিন্তু এখানে লিখে দিবেন। আর যদি আপনার ক্ষেত্রে প্রযোজ্য না হয় অর্থাৎ আপনার ভোটার লিস্টে যদি নাম থেকে থাকে তাহলে আপনার ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য নয়, এই ঘরে টিক দিতে হবে। তো ভোটার লিস্টে নাম থাকলে অবশ্যই কিন্তু প্রত্যেকেরই প্রযোজ্য নয়, এই ঘরটা কিন্তু টিক দিতে হবে। আর সিএ তে আবেদন করে থাকলে সেভাবে কিন্তু আপনাদের ঘরগুলো এখানে ফিল আপ করতে হবে। একইভাবে বাকি সদস্যরাও এভাবে তথ্যগুলো দিবেন। তারপর নিচের দিকে আপনাদের এখানে লিখতে হবে কেসিসিসি অর্থাৎ কিষাণ ক্রেডিট কার্ড বা রয়েছে শিল্পী ক্রেডিট কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, যদি এই সমস্ত ক্রেডিট কার্ড যদি থাকে আপনাদের সেই ক্রেডিট কার্ডের তথ্য কিন্তু এখানে লিখতে হবে এবং কে এই ক্রেডিট কার্ড দিয়েছেন তার তথ্য কিন্তু এই যে এই ডান দিকের ঘরগুলোতে লিখতে হবে। তো এখানে কিন্তু অবশ্যই ক্রেডিট কার্ডের সংখ্যা কিন্তু অবশ্যই কম দেখাতে হবে। তো পরিবারের প্রধান থেকে শুরু হবে। ক্রেডিট কার্ড যদি পেয়ে থাকেন তাহলে তার নম্বরটা দিতে হবে। ক্রেডিট কার্ড কটা রয়েছে সেই সংখ্যাটা লিখতে হবে। আর যে তারিখে ইস্যু হয়েছে তার তারিখটাও কিন্তু উল্লেখ করতে হবে। তো যদি আপনাদের ক্রেডিট কার্ড যদি থাকে, বিশেষ করে কিষাণ ক্রেডিট কার্ড কিন্তু অনেকেরই রয়েছে, তো কিষাণ ক্রেডিট কার্ডের তথ্যগুলো দিয়ে দিবেন। যদি সদস্যদের মধ্যে বা হেড অফ দ্য ফ্যামিলির মধ্যে কারোরই যদি কিষাণ ক্রেডিট কার্ড বা অন্য ক্রেডিট কার্ড যদি না থাকে তাহলে এই ঘরগুলো কিন্তু করার কিছু প্রয়োজন নেই। তারপর এসআইআর দেখতে পাচ্ছেন, কেউ যদি ট্রাইব্যুনালে আবেদন করে থাকেন অর্থাৎ ভোটার লিস্টের নাম কেটে গেছে বা এসআইআর নাম ডিলিট হয়ে গেছে, তাদের ক্ষেত্রে ট্রাইব্যুনালে আবেদন করতে হবে। ট্রাইব্যুনালে আবেদন যদি করেন সেক্ষেত্রে কিন্তু তার ডিটেলসগুলো দিতে হবে। আর আপনার যদি নাম ভোটার লিস্টে যদি থাকে অর্থাৎ ডিলিট যদি না হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে প্রযোজ্য নয়, এই ঘরটায় টিক দিতে হবে। তো যদি আপনি ট্রাইব্যুনালে আবেদন করেন তাহলে হ্যাঁ এর ঘরে টিক দিবেন এবং যদি হ্যাঁ হয় তাহলে ওই যে অ্যাপিল নম্বর সেই অ্যাপিল নম্বরটা কিন্তু এই পাশে ঘরে লিখে দিবেন। তো এখানে কিন্তু জায়গা নেই, পরের ঘরটায় কিন্তু ভালো বোঝা যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন এখানে হেড অফ দ্য ফ্যামিলির ক্ষেত্রে থেকে শুরু হবে। তো যদি আপনাদের ভোটার লিস্টে নাম থাকে তাহলে প্রযোজ্য নয়ের ঘরের উপর টিক দিবেন। আর যদি না করে থাকেন তাহলে না এর উপরে টিক দিবেন। অবশ্যই কিন্তু আপনাকে যদি ভোটার লিস্টের নাম যদি ডিলিট হয়ে থাকে তাহলে ট্রাইব্যুনালে আবেদন করতে হবে। যদি না করেন তাহলে কিন্তু আপনি অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবেন না। তো অবশ্যই ভোটার লিস্টের নাম বাদ থাকলে হ্যাঁ এর উপরে টিক দিতে হবে। আর অ্যাপিল যে নম্বরটা সেটা কিন্তু লিখতে হবে এবং অ্যাকনোলেজমেন্ট যে রিসিপ্ট তার কিন্তু জেরক্স এই ফর্মের সঙ্গে আপনাকে দিতে হবে। তো বাকি সদস্যের ক্ষেত্রেও একইভাবে কিন্তু এই ঘরগুলো ফিল আপ করতে হবে। যদি আপনাদের ভোটার লিস্টের নাম কেটে গিয়ে থাকে তাহলে সেইভাবে ঘরগুলো ফিল আপ করে দেবেন। এবার সামাজিক মর্যাদা এবং নির্ভরশীল ব্যক্তিগণ তাদের তথ্য দিতে হবে। পরিবারের সকল শিশুর বিবরণ এবার কিন্তু দিতে হবে এবং শিশু যদি থাকে তাহলে শিশু সদস্য 1 থেকে শুরু হবে। প্রথম শিশুর কিন্তু নাম লিখতে হবে এবং তার শ্রেণী অর্থাৎ কোন ক্লাসে পড়ে, স্কুলের নাম দিতে হবে এবং সেই স্কুলটি কোন ধরনের, সরকারি নাকি সরকারি সাহায্যপ্রাপ্ত নাকি স্পন্সার্ড নাকি বেসরকারি নাকি স্বীকৃত অন্যান্য মাদ্রাসা, সেভাবে কিন্তু আপনাকে দিতে হবে। 1 এর বেশি যদি শিশু থাকে তাহলে সেক্ষেত্রে শিশু সদস্য সংখ্যা 2, এই যে শিশু সদস্য 3, এভাবে কিন্তু বাকি শিশুদের ডিটেলসও এখানে দিতে হবে। তারপর আমরা চলে এসেছি 2 নম্বরে শিশুর টিকাকরণের বর্তমান অবস্থান, এটাও কিন্তু দিতে হবে অর্থাৎ টিকাকরণ করা হয়েছে কিনা তার তথ্য এখানে দিতে হবে। যদি টিকাকরণ শুরু হয়েছে তাহলে হ্যাঁ এর উপরে টিক দিবেন এবং সম্পূর্ণ হয়েছে কিনা সেটা কিন্তু টিক দিবেন। আর অবশ্যই সেই টিকাকরণ কার্ড অর্থাৎ পোলিও যে কার্ড আমরা বলে থাকি সেই টিকাকরণ কার্ডের কিন্তু জেরক্সও এখানে কিন্তু আপনাকে দিতে হবে, এই ফর্মের সঙ্গে দিতে হবে। তো যেগুলো বাচ্চা শিশু রয়েছে তাদের কিন্তু এই টিকাকরণের কার্ডগুলো জেরক্স দিতে হবে। এবার সরকারি প্রকল্পের আওতায় সুবিধা, আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা অর্থাৎ ডিবিটির মাধ্যমে কোনো প্রকল্পের টাকা পাচ্ছেন কিনা তার কিন্তু তথ্য এখানে দিতে হবে। তো এর আগের ফর্ম অর্থাৎ 12 পাতার ফর্ম যেটি প্রকাশ করা হয়েছিল সেই ফর্মে কিন্তু এই ঘরগুলো ছিল না, কিন্তু এবার এই যে 13 পাতার ফর্ম যেটা বেরিয়েছে এই ফর্মটাতে কিন্তু এই ঘরগুলো নতুনভাবে যোগ করা হয়েছে এবং আপনি যদি এই যে হ্যাঁ এর ঘরে যদি টিক দিয়ে দেন তাহলে কিন্তু আপনি অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবেন না। তো কিভাবে এখানে ফর্মটা ফিল আপ করতে হবে আমরা দেখব। প্রথমে পরিবারের প্রধান অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি যাকে দেখাচ্ছেন তাকে দিয়ে কিন্তু এই ঘরগুলো ফিল আপ করা শুরু হবে এবং এখানে যেটা লেখা রয়েছে যদি আপনি হ্যাঁ দেখান তাহলে আপনার প্রকল্পের নামগুলো লিখতে হবে। এই যে প্রকল্পগুলো থেকে বেরিয়ে যেতে চান তাহলে এই যে পাশে যে হ্যাঁগুলো রয়েছে সেই হ্যাঁর উপরে টিক দিতে হবে। আপনাদের আমি ভালো করে একটু দেখিয়ে দিচ্ছি যে প্রথমে পরিবারের প্রধান কি কোনো ডিবিটির মাধ্যমে কোনো সরকারি প্রকল্পের টাকা কি পাচ্ছেন, যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে প্রকল্পের নামটা কিন্তু লিখতে হবে। তো পরিবার প্রধান সাধারণত বয়স্ক হয়ে থাকে তাহলে বয়স্ক ভাতা, বার্ধক্য ভাতা অর্থাৎ তপশিল বন্ধু বা জয় জওহর যদি কোনো প্রকল্পের টাকা পেয়ে থাকে তাহলে সেই প্রকল্পের নামটা লিখতে হবে। যদি আপনি এই যে পাশের ঘরে এই যে প্রত্যাহার করতে চান এই যে ঘরগুলোতে এই যে হ্যাঁর উপরে যদি টিক দিয়ে দেন তাহলে কিন্তু আপনি অন্নপূর্ণা ভান্ডারের টাকা কিন্তু পাবেন না, পাশাপাশি যে প্রকল্পের টাকা পাচ্ছেন সেই প্রকল্পের টাকাও কিন্তু আপনি পাবেন না। তাই এই যে হ্যাঁ এই ঘরগুলো কিন্তু কোনোভাবেই আপনারা কিন্তু টিক দিবেন না, টিক দিলে কিন্তু আপনি অন্নপূর্ণা ভান্ডারের
ভান্ডারের পাশাপাশি এই প্রকল্পগুলি থেকেও আপনি টাকা পাবেন না। আর যদি এতদিন পর্যন্ত কোনো প্রকল্পে আপনি টাকা পাননি তাহলে কিন্তু এই যে নায়ের ঘরে কিন্তু টিক দিবেন, সেক্ষেত্রে কিন্তু আপনি প্রকল্পগুলোর নাম লেখার কিন্তু দরকার নেই। তো কোনো মতেই কিন্তু আপনাদের এই যে পাশের যেটা ঘর প্রত্যাহার করতে চান এই ঘরগুলো কিন্তু অবশ্যই ফিল আপ করবেন না। একইভাবে বাকি সদস্যেরগুলো তথ্য দিয়ে দিবেন। বাকি সদস্যগুলোর মধ্যে যদি আপনাদের মেয়ে যদি হয়ে থাকে, বিশেষ করে বিবাহিত মহিলা বা 25 বছরের বেশি কোনো মহিলা যদি থাকে, তাহলে সেক্ষেত্রে লক্ষ্মীর ভান্ডার যদি আগে পেয়ে গিয়ে থাকে তাহলে লক্ষ্মীর ভান্ডার বলে কিন্তু এখানে উল্লেখ করবেন। বাকি সদস্যের ক্ষেত্রে কিন্তু একইভাবে যদি কোনো সদস্য অন্য কোনো প্রকল্পের ভাতা যদি পান, কৃষক বন্ধু হোক বা পিএম কিষাণ হোক বা অন্য কোনো সরকারি প্রকল্পে যদি টাকা যদি পেয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে সেই প্রকল্পগুলোর নামগুলো কিন্তু লিখতে হবে। আর কোনো মতেই এই যে পাশের যেটা হ্যাঁ এই যে ঘরগুলো, এই ঘরগুলো কিন্তু কোনো মতেই কিন্তু আপনাদের ফিল আপ করা চলবে না। যদি ফিল আপ করে দেন তাহলে কিন্তু আপনি আর টাকা পাবেন না। তো এইভাবে কিন্তু প্রকল্পের টাকা যদি পেয়ে থাকেন তাহলে সমস্ত সদস্যের তথ্যগুলো দিবেন এবং শেষের দিকে দেখতে পাচ্ছেন বাদ দেওয়া হলে কারণ কি, অফিসার কর্তৃক পূরণীয়। তো আপনাদের কৃষক বন্ধু অনেকে কিন্তু বাদ দেওয়া হয়েছে, পরবর্তীকালে পিএম কিষাণ থেকেও অনেকে কিন্তু নাম বাদ দেওয়া হয়েছে। তো কোন কারণে যদি বাদ যদি গিয়ে থাকেন সেক্ষেত্রে সেই কারণটা কিন্তু উল্লেখ করতে হবে। তো আপনাদের ক্ষেত্রে যদি না জানা থাকে তাহলে এই ঘরটা কিন্তু ফাঁকা রেখে দেবেন, কোনো কিছু করার দরকার নেই। এবং শেষে আপনাকে কিন্তু একটা ঘোষণা করতে হবে যে সবকিছু আপনি এখানে ঠিকঠাক তথ্য দিয়েছেন, সে কথা বলছেন, তার জন্য আপনি এখানে সম্মতি দিচ্ছেন এবং এই ফর্মটি কিন্তু যাচাইযোগ্য, অর্থাৎ যাচাই করা হবে পরবর্তীকালে। এবং তারপর এই যে হেড অফ দ্য ফ্যামিলি যাকে দেখাচ্ছেন তার কিন্তু সিগনেচার অর্থাৎ সইটা কিন্তু এখানে হয়ে যাবে। যদি সই করতে যদি না পারে তাহলে বাম হাতের বুড়ো আঙুলের টিপ ছাপটা কিন্তু এখানে দিয়ে দিবে। এবং তারপর এতদূর পর্যন্ত আপনাদের ফর্মটা কিন্তু ফিল আপ করতে হবে। আর নিচের দিকে এটা সরকারি অফিসাররা কিন্তু নিচের এই জায়গাগুলো ফিল আপ করবেন এবং আপনি কিন্তু তাও লিখে দিতে পারেন এখানে এই যে আমির জায়গাতে এখানে কিন্তু হেড অফ দ্য ফ্যামিলি তার নাম কিন্তু এই ঘর হবে এবং তার পিতার নামটি কিন্তু এই ঘরে লিখে দিবেন। আর এখানে যদি হেড অফ দ্য ফ্যামিলি যদি কোনো স্ত্রী যদি মহিলা যদি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু তার পিতার নামও লিখতে পারেন অথবা তার স্বামীর নামও কিন্তু এই ঘরটাতে লিখতে পারেন। তারপরে একইভাবে গ্রাম বা শহরের নাম লিখবেন, গ্রাম পঞ্চায়েতের নাম লিখবেন, ব্লক বা পৌরসভার নামটা লিখবেন, জেলার নামটা লিখে দিবেন। তাহলে কিন্তু আপনাদের ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে গেল। এবার তারপর নিচের দিকে এই ঘরগুলো কিন্তু ফাঁকা রাখবেন, এই ঘরগুলো কোনো কিছু করার দরকার নেই। তো এবার সব থেকে বড় প্রশ্ন, এই ফর্মটি আপনারা কোথায় জমা দেবেন? তো এই ফর্মটি বিডিও অফিস, এসডিও অফিস, ডিএম অফিস এবং গ্রাম পঞ্চায়েতে জমা নেওয়া হবে। পাশাপাশি আরও আপডেট আছে, পরবর্তীকালে আপনাদের বুথের যিনি বিএলও রয়েছেন অর্থাৎ যেখানে আপনি ভোট দেন সেই বুথের যে বিএলও সেই বিএলও কিন্তু আপনাদের গ্রামে গ্রামে আসবে বা শহরে আসবে এবং আপনাদের ফর্ম দেওয়া হবে, পাশাপাশি ফর্ম কিন্তু তিনি জমাও নেবেন, এমন আপডেট আসছে। পরবর্তীকালে অবশ্যই কিন্তু আপনারা জানতে পারবেন। আপাতত যে আপডেট আসছে যে বিএলওদের কাছেও কিন্তু আপনারা এটা জমা দিতে পারবেন, পাশাপাশি বিডিও অফিস এবং তার সঙ্গে আপনাদের গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়েও এটা কিন্তু জমা দিতে পারেন। এবং আরও আপডেট আছে, যত তাড়াতাড়ি আপনারা ফর্ম ফিল আপ করে জমা দেবেন তত তাড়াতাড়ি কিন্তু আপনারা অন্নপূর্ণা ভান্ডারের 3000 টাকা কিন্তু পেতে শুরু করবেন। পাশাপাশি আরও বলা হচ্ছে 90 দিন পর্যন্ত সময় রয়েছে, 90 দিনের মধ্যে আপনাদের কিন্তু এই ফর্মটা ফিল আপটা করে জমা দিতে হবে। এবং এই 90 দিন পর্যন্ত যদি কেউ অন্নপূর্ণা ভান্ডারের জন্য আবেদন না করেন তাহলে 3 মাস তিনি লক্ষ্মীর ভান্ডারের টাকাই পাবেন যেমন পাচ্ছিলেন, কিন্তু 3 মাসের পর থেকে আর টাকা পাবেন না। তবে যখনই আপনি এই অন্নপূর্ণা ভান্ডারের জন্য আবেদন করবেন, যদি আপনার আবেদনপত্রটি অ্যাপ্রুভ যদি হয়ে যায় তাহলে তারপর থেকে আপনি অন্নপূর্ণা ভান্ডারের মাসিক 3000 টাকা করে কিন্তু পেতে থাকবেন। আপনার ডিবিটি যে লিঙ্ক রয়েছে ব্যাংক অ্যাকাউন্টে, সেই ব্যাংক অ্যাকাউন্টে আপনি কিন্তু পেতে থাকবেন। তো বন্ধুরা, ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে, তথ্যপূর্ণ হয়ে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী আপডেটে, ততক্ষণের জন্য ধন্যবাদ।